ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সন্ধ্যা এক অদ্ভুত নিস্তব্ধতার পর্দা টেনে দেয় চারপাশে। দিনের বেলা গবেষণাগারে ব্যস্ত থাকে বিজ্ঞানীরা, সাথে গবেষণা সহকারী আর কর্মচারীদের কোলাহলেও জায়গাটা যেন বেশ প্রাণবন্ত থাকে। এখানে পদ্মার প্রবাহ, পলির গঠন, নদীর তলদেশের পরিবর্তন এসব নিয়েই এখানকার গবেষণা চলমান থাকে নিরবিচ্ছিন্নভাবে। কিন্তু সূর্য অস্ত গেলেই যেন এক অদৃশ্য শীতলতা ভর করে এই জায়গায়, যেন কোনো এক অজানা শাসকের উপস্থিতি অনুভব করে সবাই, যার অস্তিত্ব কখনো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় গভীরভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র সাইফুল এখানে গবেষণা সহকারী হিসেবে কাজ করছে 1 মাস হলো। অন্যদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্র নাফিস এই ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করছে। দুজনে পূর্বে পরিচিত। দুজনেরই গবেষণার মূল বিষয় নদীর ভাঙন ও তলদেশের পরিবর্তন। প্রথম দিকে তারা ব্যস্ত থাকত মাঠ পর্যায়ের কাজ নিয়ে, যেমন নদী থেকে নমুনা সংগ্রহ, সেডিমেন্টের লেয়ার বিশ্লেষণ, পুরনো গবেষণাগুলো নিয়ে নোট তৈরি করা। কিন্তু ধীরে ধীরে তারা লক্ষ্য করল ইনস্টিটিউটের পরিবেশে যেন কিছু একটা ঠিক নেই। নাফিস ছোটবেলা থেকেই রহস্যের প্রতি বিশেষভাবে দুর্বল ছিল। ভূতের গল্প, অতিপ্রাকৃত বিষয়, লৌকিক কাহিনী সব কিছুতেই তার এক অদ্ভুত ধরনের কৌতূহল কাজ করত। তার বাবার বিশাল লাইব্রেরি ছিল, যেখানে কেবল ইতিহাস আর ভূগোলের বই নয়, পুরনো লোককথা, মিথ আর গোপন ধর্মচর্চার উপরেও বই ছিল। মাধ্যমিক স্কুলে পড়ার সময় থেকেই সেই সব বই পড়তে ভালোবাসত, বিশেষ করে তন্ত্র সাধনা আর লোকবিশ্বাসের রহস্যময় দিকগুলো। অন্যদিকে সাইফুলের জীবন ছিল একটু ভিন্ন ধরনের। তার কাছে যেন বাস্তবতাটাই সবচেয়ে বড় সত্য। ভূতপ্রেত বা অতিপ্রাকৃত কোনো কিছুর উপরই তার কোনো বিশ্বাস ছিল না। দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল ক্লাস 9 থেকে, যখন তারা একই স্কুলে পড়ত। প্রথম দিকে দুজনের চিন্তাভাবনার মধ্যে বিস্তর ফারাক থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া গড়ে ওঠে। একবার স্কুল লাইব্রেরি থেকে পাওয়া একটা বই পড়ে তারা তন্ত্রবিদ্যার উপরে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। বইটিতে পদ্মা নদীর পাড়ের এক লৌকিক দেবীর মন্দিরের কথা লেখা ছিল, যে দেবীর অভিশাপ নাকি এখনো কিছু মানুষকে তাড়িয়ে বেড়ায়। সেই সময় তারা খুব হাসাহাসি করেছিল, কিন্তু আজ এত বছর পর সেই কথাগুলো যেন বাস্তবে ফিরে আসছে। এক সন্ধ্যায় যখন তারা লাইব্রেরিতে পুরনো গবেষণা নথি ঘাঁটছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। পুরো ইনস্টিটিউট মুহূর্তের মধ্যে গভীর অন্ধকারে ঢেকে গেল। নাফিস ফিসফিস করে বলল, এই জায়গাটা আসলেই অদ্ভুত জানিস। তখন বলল, আমার তো মনে হয় তুই যা ভাবছিস তেমন কিছু না, পুরনো জায়গাগুলোতে এমন অনুভূতি হতেই পারে। সাইফুল উত্তর দিল। কিন্তু সেই মুহূর্তেই দুজনে স্পষ্ট শুনতে পেল নদীর ঢেউয়ের শব্দের মধ্যে কেমন একটা শব্দ মিশে আছে। কেউ যেন ধীরে ধীরে কথা বলছে, যেন কেন চেনা শব্দের প্রতিধ্বনি পাচ্ছে সব বাতাসে, অথচ ভাষাটা বোঝা যাচ্ছে না। এক ঝলক বাতাস এসে জানালার পর্দা উড়িয়ে দিল, আর তখনই নাফিসের মনে হলো নদীর পাড় থেকে কেউ যেন তাকিয়ে আছে। একটা ছায়া, যেন ধোঁয়ার মতো ছড়িয়ে থাকা একটা অবয়ব দাঁড়িয়ে আছে অন্ধকারে। সাইফুল বেরিয়ে দারোয়ান মফিজ চাচার কাছে গেল। সে বহুদিন ধরে এই ইনস্টিটিউটে কাজ করছে। সে জিজ্ঞেস করল, চাচা, নদীর ওই পাশে কিছু আছে? মফিজ চাচা এক মুহূর্ত চুপ করে থাকলেন। তার মুখ থেকে পান ফেলে ধীর গলায় বললেন, ওইদিকে যাইও না বাবা, ওখানে যা ছিল এককালে আজও বেঁচে আছে কিনা জানি না, তবে যারা গেছে কেউ কিন্তু ঠিক ফেরে নাই। সাইফুল বলল, মানে? ওই নদীর পাড়ে আগে একটা মন্দির ছিল, তো বহুকাল আগে তন্ত্র সাধকদের এক গুরু এখানে থাকতো। সে ভয়ানক শক্তিশালী ছিল, কিন্তু তার সাধনা শেষ হওয়ার আগেই নদীর পানি উঠে আসে, মন্দির তলিয়ে যায়, আর সেই তান্ত্রিকও হারিয়ে যায়। কিন্তু অনেকে বলে সে মারা নাকি যায়নি, এখনো কোনো না কোনোভাবে এখানে আছে। সাইফুল আর নাফিস দুজনেই চুপ হয়ে গেল। নাফিস প্রশ্ন করল, এই জায়গাটা এত অদ্ভুত কেন মনে হয় চাচা জানেন?
মফিজ চাচা একবার নদীর দিকে তাকালেন। কারণ এই ইনস্টিটিউট যেখানে তৈরি হয়েছে সেটা নিচেই ছিল মন্দিরের শেষ অংশ। নদী তাকে পুরোপুরি নিতে পারেনি, তার রাত নামলাই কেউ না কেউ ওদিকে ফিরে তাকায়। সাইফুল তাচ্ছিল্যের একটা হাসি দিল। হ্যাঁ, এসব গাঁজাখুরি গল্প দিয়ে ভয় দেখাবেন না চাচা, আমাদের কাজ করতে হবে। মফিজ চাচা আর কিছু বললেন না, শুধু ধীর পায়ে হেঁটে দূরে চলে গেলেন। রাত বাড়ার সাথে সাথে চারপাশ আরও নিস্তব্ধ হয়ে গেল। তখন নাফিস হঠাৎ বলল, আমরা কি কাল একটু ওই নদীর পাশে গিয়ে দেখে আসব? তখন বলল সাইফুল যে, তুই কি সিরিয়াস? তখন নাফিস বলল, হ্যাঁ, যদি সত্যিই কিছু থাকে তাহলে আমরা দেখব, আর কিছু না থাকলে তুই খুশি থাকবি। সাইফুল একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু দিনের বেলা যাব, রাতে না। নাফিস একটু হেসে বলল, ঠিক আছে, যাব। কিন্তু ওরা জানতো না যা তাদের জন্য অপেক্ষা করছিল তা রাতের অন্ধকারেই উন্মোচিত হবে। কারণ কিছু প্রাচীন জিনিস দিনের আলোতে ধরা দেয় না, তারা অপেক্ষা করে অন্ধকারের গভীরতম স্তরে, যখন রাত ও সময় বাস্তবতার বেড়াজাল ভেঙে পড়ে। রাত তখন বেশ গভীর। ফরিদপুর রেলওয়ে স্টেশনের বাতাসে এক ধরনের অদ্ভুত নীরবতা ভাসছে। ট্রেনের আওয়াজ দূরে মিলিয়ে গেছে। স্টেশনের লোহার ব্রেঞ্চগুলোতে ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ বসে আছে। কেউ পা মেলে দিয়ে নিদ্রারত, কেউ বা অন্যমনস্কভাবে সিগারেট ফুঁকছে। চায়ের দোকানের সামনে কুয়াশা জমেছে। ম্লান হওয়া লাইটের নিচে দোকানদারদের অবয়ব যেন ছায়ার মতো অস্থির। সাইফুল ও নাফিস দুজনে আজকের রাতটা এখানে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পুরনো নথি ঘেটে তারা একটা রহস্যময় কিছু খুঁজে পেয়েছে, যা সূত্র স্টেশন অবধি গড়িয়েছে। রাতের পরিবেশটা অস্বস্তিকর, যেন বাতাসে কিছু একটা লুকিয়ে আছে। হঠাৎ করেই তখন নাফিস নিচু গলায় বলল, তুই কি লক্ষ্য করেছিস স্টেশনের কর্মচারীরা সন্ধ্যার পর যেন খুব তাড়াহুড়ো করে চলে যায়? সাইফুল চায়ের কাপটা হাতে নিয়ে প্রশ্ন করল, তারা কি যেন একটা পালিয়ে দিচ্ছে। এটা কি শুধুই কুসংস্কারের একটা ছায়া, নাকি অন্য কিছু লুকিয়ে আছে? নাফিস একটু চুপ থেকে বলল, আমার মনে হয় না। মফিজ চাচার কথাও কেমন যেন অদ্ভুত ছিল। নদীর পাড়ের ওই মন্দির নিয়ে মানুষজন এভাবে কেন কথা বলবে? ঠিক তখনই এক বৃদ্ধ তাদের দিকে এগিয়ে এলো। কুটরাগত চোখ, গালের হাড় বেরিয়ে আসা, আর কেমন একটা চাপা হাসি মুখে। বসার পর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা জানো না পদ্মার ওপারে কি আছে? সাইফুল আর নাফিস চমকে তাকালো। বৃদ্ধের কণ্ঠস্বরে একটা অদ্ভুত শীতলতা ছিল। সাইফুল জিজ্ঞেস করল, আপনি জানেন? বৃদ্ধ মাথা দোলালো, আমি জানি, কারণ আমি ওখানে ছিলাম এক সময়। বৃদ্ধের নাম ছিল রাজ্জাক মিয়া। তিনি একসময় এই রেলওয়ে স্টেশনের সিগন্যালসম্যান ছিলেন। ধীরে ধীরে তিনি বলতে লাগলেন, সে অনেক বছর আগে ফরিদপুর চিনিকলের কাছে একটা কালী মন্দির ছিল। পুরনো শাস্ত্রে বলা আছে, নদীর পাশে নির্মিত এসব মন্দিরের একটা বিশেষ তাৎপর্য ছিল, যেমন মৃতদের আত্মাদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু একদিন বিশাল এক বন্যায় পদ্মার পানি উঠে এলো, মন্দিরের পবিত্র ভূমি ধুয়ে দিল। তারপর থেকেই মানুষ অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখল। বৃদ্ধ তখনই থেমে গেল, যেন পুরনো স্মৃতির গভীরে হারিয়ে গেছে। তিনি বলতে লাগলেন, রাতের বেলা ট্রেন চলাচলের সময় অনেকেই নাকি দেখতে পেত মন্দিরের ধ্বংসাবশেষের পাশে আগুনের আলো জ্বলছে। সাধকরা নাকি ওখানে কিছু করত, তন্ত্র সাধনা, মৃত আত্মার সঙ্গে যোগাযোগ, নাকি অন্য কিছু। তিনি একটু থেমে বললেন, একবার এক তান্ত্রিক নাকি মন্দিরের ধ্বংসাবশেষের উপরে আবার পূজা চালানোর চেষ্টা করেছিল। তারপর সে আর কখনো ফিরে আসেনি। নাফিস গলা শুকিয়ে গেলেও বলল, কিন্তু এত বছর পরেও এর প্রভাবটা থাকাটা কি আসলেই সম্ভব? বৃদ্ধ যেন এক পলক তাদের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো প্রাচীনকালে মানুষ কিভাবে মাটির গর্ত খুঁড়ে আত্মাদের আহ্বান করত? এই স্টেশনের কাছে একসময় এমন একটা গর্ত ছিল যেখানে তান্ত্রিকরা কিছু কবর দিত, পশু বলি,
রক্ত আর কিছু শৈব প্রতীক ছিল। তা যদি ঠিকমতো পূজা না হয় অভিশাপ রয়ে যায়। রাতের শেষ ট্রেনে সাইফুল আর নাফিস পৌঁছল রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। চারিদিকে নিস্তব্ধতা, যেন সময়ও এখানে থমকে গেছে। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মটা আরও শুনশান হয়ে গেল। বাতাসে শীতলতার চেয়েও বেশি কিছু ছিল, একটা অদ্ভুত চাপা গন্ধ, যেন আগুনে পোড়া কিছু, পুরনো কাঠের ভস্য কিংবা এমন কিছু যা একবার জ্বলে ছাই হয়ে যায়, তবু তার অস্তিত্ব বাতাসে মিশে রয়ে গেছে। একটা কুকুর প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে কিছু একটা টের পেল, গা ঝাড়া দিয়ে কয়েকবার ঘেউ ঘেউ করল, তারপর অত্যদাৎ কঠিন এক বিকট শব্দে দৌড়ে পালিয়ে গেল। কুকুরদের এমন আচরণ সাধারণত হয় না। সাইফুল আর নাফিস পরস্পরের দিকে তাকালো। দূর থেকে স্টেশন মাস্টার ধীর পায়ে এগিয়ে এলো। তার বয়স 50-এর বেশি হবে না। কোটরাগত চোখে গভীর এক অন্ধকার লেগে আছে। চাদরের ফাঁকে হাত ঢুকিয়ে রেখেছে, যেন শীতের চেয়েও বেশি কিছু নিজেকে লুকাতে চাইছে। সে কিছুক্ষণ নীরব থেকে সাইফুল আর নাফিসের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, তোমরা কি কিছু খুঁজতে এসেছ? তার গলার স্বরে যেন অদৃশ্য কিছু একটা মিশে আছে। সাইফুল গলা দিয়ে একটু খাঁকড়ি দিল। আসলে আমরা ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট থেকে এসেছি। আসলে নদীর ওপারে জায়গাটা আসলে আমরা একটু জানতে চাই। স্টেশন মাস্টার ধীর গলায় বলল, ওখানে একটা কালী মন্দির ছিল, পদ্মায় তলিয়ে গেছে, কিন্তু তার ছায়া এখনো আছে। ওখানে পা রেখো না। নাফিস চোখ সরু করে তাকালো। ছায়া? ছায়া আসলে কি বলতে চাইছেন? স্টেশন মাস্টার কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটা পুরনো কাঠের বেঞ্চে বসে দীর্ঘশ্বাস ফেলল। সে অনেক বছর আগের কথা। এই স্টেশন অনেক ব্যস্ত ছিল। এখান থেকে নদী পেরিয়ে অনেকেই যেত ওই পাশে, কিন্তু কিছু কিছু যাত্রী আর ফিরে আসতো না, তাদের খোঁজও কেউ করতো না। তারপর একদিন এক মাঝরাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে একটু থেমে বলল, সে রাতে একটা ট্রেন রাজবাড়ী স্টেশনে এসে থামে। খুবই সাধারণ একটা লোকাল ট্রেন, কিন্তু একটা সমস্যা হয়। গার্ড সিগন্যাল দিলেও ট্রেনটা ছাড়ছিল না। অনেক চেষ্টা করেও লোকোমাস্টার ইঞ্জিন চালু করতে পারছিল না। তখন এক যাত্রী নামলো। তার গায়ে কাঁথা জড়ানো, মুখ পুরো ঢেকে রাখা। তিনি স্টেশনের এক পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কয়েক সেকেন্ড পর ট্রেনের ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেল। স্টেশন মাস্টার হঠাৎ নিচু গলায় বলল, কিন্তু তারপর যা ঘটেছিল সেটা কেউ ব্যাখ্যা করতে পারেনি। নাফিস একটু অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি ঘটেছিল? সকালে লোকজন প্ল্যাটফর্ম পরিষ্কার করতে গিয়ে দেখল সে জায়গায় যেখানে লোকটা দাঁড়িয়েছিল সেখানে পোড়া মাটির ছাপ, আর তার পায়ে ছাইয়ের মধ্যে কিছু অদ্ভুত চিহ্ন পাওয়া গেল, যেন কেউ কিছু সেখানে আগে থেকেই আঁকিয়ে রেখেছিল। স্টেশনের বাতিগুলো একটু একটু করে টিম টিম করে জ্বলতে লাগলো। কুয়াশা ঘনীভূত হচ্ছে, আর এর মধ্যেই নাফিসের মনে হলো দূরের প্ল্যাটফর্মের পাশে কারো ছায়া দুলছে। সাইফুল প্রশ্ন করল, আপনার মনে হয় ওই পায়ের ওই পোড়ামাটির ছাপটা আসলে ওটা কি ছিল? লোকোমাস্টার একটু হাসলো। সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, শুধু ভয়। পদ্মার পাড়ের সেই মন্দির যেখানে একসময় এক সাধক ছিল, তার অভিশাপ হয়তো এখনো রয়ে গেছে। পদ্মা তার শরীর কেটে নিয়েছে, কিন্তু তার আত্মা আজও মুক্ত হতে পারেনি। হঠাৎ যেন বাতাসে এক অদ্ভুত শব্দ হলো। কেউ যেন বাতাসের দ্বারা কথা বলছে, ওরা ফিরে আসছে। নাফিস কাঁপতে কাঁপতে মনে মনে বলল, কে? স্টেশন মাস্টার শুধু বলল, যারা একবার পদ্মার জলে ডুবে যায় তারা ঠিক মতো ফেরে না। তারপর সে হঠাৎ উঠে পড়ল। এখন রাত বাড়ছে, তোমরা এখান থেকে চলে যাও।
সাইফুল আর নাফিস একে অপরের দিকে তাকালো, জিজ্ঞেস করলো তারা কি সত্যি এখানে থাকার সাহস করবে বা আসার সাহস হবে। রাতের কুয়াশা ধীরে ধীরে গাঢ় হচ্ছে, চারপাশে নিস্তব্ধতা যেন ধাপে ধাপে দম বন্ধ করে দিচ্ছে। রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তারা হাঁটছিল। পথ একদম ফাঁকা, দূরে গাছের ছায়াগুলো স্থির, অথচ হালকা বাতাস বইছিল, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপরে নজর রাখছে। কিছু দূর এগোতেই যেন দেখতে পেল একটা ছোট চায়ের দোকান। জায়গাটা বেশ পুরনো, মাটির চুল্লি, কয়লার ধোঁয়ায় একপাশে কালচে হয়ে যাওয়া ছাউনি, আর দোকানের সামনে ছড়িয়ে থাকা বাঁশের মোড়া। এখানে বসে থাকা কিছু মানুষ চুপচাপ চা খাচ্ছিল, তাদের মুখাবে যেন কোনো এক অদৃশ্য গাম্ভীর্যের ছাপ। চায়ের দোকানে একজন বুড়ো লোক, বয়স কমপক্ষে 70 হবে, মুখে দাঁড়ির ছায়া, চোখের নিচে কালি পড়ে গেছে। তার চোখের গভীরতা এমন যেন সেখানে অনেক কিছু লুকিয়ে আছে। সাইফুল আর নাফিস একপাশে বসলো, দোকানে একবার তাকিয়ে দেখলো কিন্তু কিছু বলল না। সে নিঃশব্দে চায়ের পেয়ালা এগিয়ে দিল। নাফিস চা খেতে খেতে বলল, তন্ত্র সাধনা, পদ্মার তীরে লৌকিক মন্দির, এগুলো কিছু মানে রাখে? বৃদ্ধ দোকানি মুহূর্তের জন্য থমকে গেল, তারপর ধীরে ধীরে বলল, তোমরা জানতে চাও? তবে সাবধান থাকো, পদ্মার তলদেশে যা হারায় সে আবার উঠে আসতে চায়। নাফিস ও সাইফুল পরস্পরের দিকে তাকালো। দোকানদার এতক্ষণ একদম নির্লিপ্ত ছিল, কিন্তু এখন তার কণ্ঠে অদ্ভুত এক কম্পন। সাইফুল সরাসরি জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি এসব সম্পর্কে জানেন? বৃদ্ধ তখন হালকা হাসল, কিন্তু সে হাসিতে যেন হাড় শীতল করা ছিল। জানি, কারণ এক সময় আমি ওদের একজন ছিলাম। নাফিস এক লহমায় চায়ের কাপ নামিয়ে রাখল। ওদের একজন মানে? বৃদ্ধ তখনই দূরে তাকিয়ে বলল, আমার আসল নাম রামনিধি। একসময় এই পদ্মার তীরে আমি একজন তন্ত্র সাধক ছিলাম। সে নিঃশ্বাস ফেলল, তার চোখে একটা পুরনো স্মৃতির ছায়া। তন্ত্র সাধনার মূল মন্ত্র হল শক্তিকে নিয়ন্ত্রণ করা। এই শক্তি সবসময় মানুষের আয়ত্তে থাকে না। কেউ যদি শক্তির উপর নিজের নিয়ন্ত্রণ হারায়, তাহলে সে নিজেই একসময় শক্তির শিকার হয়ে যায়। সাইফুল প্রশ্ন করল, আপনি কি ধরনের সাধনা করতেন? নানা ধরনের, কিন্তু বিশেষ করে শৈবতন্ত্রের এক গোপন পথ ছিল আমার সাধনার মূল লক্ষ্য। বৃদ্ধ একটু চায়ে চুমুক দিল, তারপর ফিসফিসিয়ে বলল, আমরা পদ্মার পাড়ের ওই মন্দিরেই কাজ করতাম। আমাদের গুরু বলেছিলেন, যদি ঠিকভাবে মন্ত্রপাঠ করা হয় তাহলে আমরা অতৃপ্ত আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারব, কিন্তু ভুল করলে আমরা নিজেরাই সে আত্মাদের খাদ্যে পরিণত হব। নাফিসের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। তারপর বৃদ্ধ দোকানি ধীরে ধীরে বলল, একদিন আমরা ভুল করেছিলাম। সে রাতে পূর্ণিমা ছিল। আমাদের গুরু বললেন, এই রাতেই হবে সবচেয়ে শক্তিশালী সাধনা। আমরা এক বিশেষ তন্ত্রমন্ত্র উচ্চারণ করছিলাম, কিন্তু আমাদের দলের একজন ভয় পেয়ে পালিয়ে গেল। সাধনায় বিশ্বাস থাকলেও ভয় কখনো থাকলে তা কাল হয়ে দাঁড়ায়। সাইফুল ফিসফিসিয়ে বলল, তারপর? আমাদের ভুলের কারণে কিছু একটা ছুটে বেরিয়ে এসেছিল। বৃদ্ধের কণ্ঠস্বর এবার কাঁপছিল। তার চোখ ছিল লাল, শরীর ছিল অর্ধেক ধোয়া অর্ধেক মাংস। নাভি শ্বাস বন্ধ করে বলল, ওটা কি মানুষ ছিল? বৃদ্ধ দৃঢ় কণ্ঠে বলল, না, ওটা ছিল একটা কিছু যে একসময় মানুষ ছিল, কিন্তু এখন আর নয়। সাইফুল ফিসফিসে জিজ্ঞেস করল, তাহলে আপনি বেঁচে গেলেন কিভাবে? কারণ আমি তখনই বুঝতে পেরেছিলাম, শক্তির নিয়ন্ত্রণ কেবলমাত্র তারাই পায় যারা ভয়কে জয় করতে পারে। আমি পালাইনি, আমি আমার সাধনার শক্তিকে ব্যবহার করে সে সত্তার সামনে আত্মসমর্পণ করেছিলাম। নাফিস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আত্মসমর্পণ? বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি বলেছিলাম আমি তোমাকে কিছু দেব, কিন্তু আমায় নিঃশেষ করো না।
তখন সে বলল, আমার খাদ্য চাই, রক্ত চাই। নাফিজ ও সাইফুল একসাথে বলল, তারপর? আমি আমার গুরুকে উৎসর্গ করেছিলাম। এই কথার পর দোকানের বাতাস যেন ভারী হয়ে উঠল। সাইফুল ও নাফিস হতভাগ হয়ে গেল। নাফিস থেমে গেল। আপনি কি সত্যি তাকে? বৃদ্ধ একদম চুপ। সাইফুল অনেক সাহস করে জিজ্ঞেস করল, তাহলে আপনি এখানে চায়ের দোকানে কিভাবে এলেন? বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি পালিয়ে আসতে চেয়েছিলাম, আমি সব ছেড়ে দিতে চেয়েছিলাম। নাফিস ধীরে ধীরে বলল, কিন্তু আপনি কি সত্যি সব ছেড়ে এসেছেন? বৃদ্ধ হালকা হাসল। তারপর একদম আস্তে আস্তে বলল, পদ্মার পাড়ে একবার যা হারায় সে ফিরে আসে না। দোকানের বাটি হঠাৎ একটু কেঁপে গেল। বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। দূরে পদ্মার দিক থেকে একটা শব্দ এলো, একটা ফিসফিসানি, একটা গুঞ্জন, একটা অদ্ভুত শীতল হাওয়া। বৃদ্ধ দোকানি বলল, তোমরা চলে যাও, রাত যত গভীর হবে ওরা তত কাছে আসবে। নাফিস ও সাইফুল উঠে দাঁড়ালো, কিন্তু যাওয়ার সময় একবার পেছনে ফিরে দেখল চায়ের দোকানি চুপচাপ বসে আছে। তার হাতটা টেবিলের নিচে, তার চোখ যেন লালচে ছায়ায় ঢেকে গেছে। বকুন্তলার চায়ের দোকানে নাফিস ও সাইফুল বসেছিল। হঠাৎই পরিচিত একটা মুখ দেখা গেল। তখন সাইফুল জোরে ডাক দিল, এ কালাম। সেখানে চিনিকলের পুরনো কর্মচারীদের সাথে আমজাদ, রফিক আর কালাম বসেছিল। এদের মধ্যে শুধুমাত্র আমজাদ ও রফিক বয়সের ভারে নৌজ হলেও চোখের গভীরে এখনো কিছু একটা লুকিয়ে আছে। এরা সবাই ফরিদপুর চিনিকলে কাজ করে। তাদের চোখে কেবল পরিশ্রমের ক্লান্তি নেই, আছে এমন কিছু স্মৃতি যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। কালাম বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করতে পারেনি। তারপরেও দীর্ঘদিন পরে সাইফুলের সাথে দেখা হওয়ার পরে কালাম গলা খাকরি দিয়ে বলল, দোস্ত, বহুদিন পর দেখা। আমরা আসলে একটু ঘুরতে বেরিয়েছি, পুরনো জায়গা দেখছিলাম, কিছু গল্পও শুনছিলাম। আমজাদ সিগারেট ধরালো, একটু গম্ভীর গলায় বলল, গল্প? ফরিদপুরের পুরনো গল্প কিছু শুনেছ? এই প্রশ্নটা এতটা অদ্ভুত ছিল যে মুহূর্তের মধ্যে নাফিস আর সাইফুল একে অপরের দিকে তাকালো। আমজাদ ধোঁয়া ছেড়ে বলল, তোমাদের নদী গবেষণার জায়গাটা কোথায় জানি বললে? সাইফুল কিছুটা দ্বিধা নিয়ে বলল, ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। আমজাদ আরেকবার সিগারেট টানল, তারপর বলল, হ্যাঁ, ওই জায়গাটাই। আগে নদীর মন্দির ছিল, জানো তোমরা? চায়ের দোকানে বাতিটা হঠাৎ একটু কমে গেল, ঠিক যেন সেই বৃদ্ধের দোকানের মতো। বাতাস যেন ভারী হয়ে উঠছে। নাফিস বলল, হ্যাঁ, আমরা শুনেছি, কিন্তু আপনারা আরও কিছু কি জানেন? আমজাদ এবার আর একটু সামনে ঝুঁকে বলল, হ্যাঁ জানি, এখনো কিছু আছে। পদ্মার পাড়ে সে রাতগুলোর কথা চিন্তা করলেও মাথা খারাপ হয়ে যায়। নদীর ধারে আগুন দেখা যায়, কারা যেন কিছু করছে এরকমও দেখা যায়। তোমরা কিছু জানো ওখানে ওরা কি করে? সাইফুল বলল, কে কি করে? আমজাদ এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর গভীর গলায় বলল, তন্ত্র সাধকরা ফিরে এসেছে। রফিক এতক্ষণ চুপ ছিল, এবার বলল, তোমরা কি জানো তন্ত্র সাধনা কেবল মিথ কিন্তু নয়। আমাদের বাংলাদেশের এমনও কিছু অঞ্চলে এখনো এই তন্ত্র সাধনা শুধু চলেই না, ভয়ানকভাবে মানুষের মধ্যে সেটা চল আছে। কালাম একটু আগ্রহী হয়ে বলল, কোথায়? রফিক ফিসফিসিয়ে বলল, এই যেমন কুষ্টিয়ার কুমারখালী, বাগেরহাটের চন্দ্রমহল, খুলনার রূপসা, এদিকে রাজবাড়ির গোয়ালন্দ, আর কুমিল্লার কিছু গ্রামে, আর বগুড়ার মহস্তানগড়ের চরভিটা এলাকার মধ্যেও এখনো বিশেষ কিছু সাধনা চলে। নাফিস ধীরে ধীরে বলল, কি ধরনের সাধনা? আমজাদ একটু থেমে গিয়ে বলল, শক্তি আহ্বান,
কালো জাদু, মানুষকে নিয়ন্ত্রণের চর্চা, এমনকি সাইফুল হঠাৎই জিজ্ঞেস করল, এমনকি অপদেব আর অপদেবীর পূজা। এই শব্দগুলো বলার পর দোকানের বাতাস যেন ভারী হয়ে এলো। রফিক বলল, তন্ত্রের অনেক শাখা আছে। কিছু কিছু সাধনা এতটাই নিষিদ্ধ ছিল যে তাদের অস্তিত্বই এই ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। যেমন, নাফিস চাপা কণ্ঠে বলল, যেমন কি? বিশেষ করে 3টা সাধনা ছিল ভয়ানক। শবরতন্ত্র। এই তন্ত্র এমন এক শক্তির সন্ধান দেয় যা জড়বস্তুতে প্রাণ সৃষ্টি করতে পারে। কথিত আছে শবরতন্ত্রের মাধ্যমে মৃত মানুষকে কিছু সময়ের জন্য সচল করা যায়, তাদের দিয়ে কাজ করানো যায়। আমজাদ তার কথা কেড়ে নিয়ে বলল, কালিকা যজ্ঞ, এটিও ছিল এক ধরনের ভয়ানক যজ্ঞ, যেখানে মানুষের নখ, চুল, রক্ত, এমনকি দাঁত পর্যন্ত ব্যবহার করা হতো বিশেষ শক্তি আহ্বানের জন্য। এখনও কুষ্টিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চলে এই কালো সাধনা নিয়ে গোপনভাবে কাজ চলে। আরও বলল, এই বিদ্যা ছিল সবচেয়ে ভয়ানক, শ্মশান বিদ্যা। এই সাধকরা শ্মশানে নির্জনে সাধনা করত, অর্ধেক জীবিত আর অর্ধেক মৃত মানুষের তাদের থেকে শক্তি আহ্বান করার চেষ্টা করত। তুমি বিশ্বাস করবে না, কিছু সাধনা এতটাই ভয়ানক ছিল যে যারা এই চর্চা করত তাদের শরীর থেকে চামড়া পর্যন্ত উঠে যেত, চোখ লাল হয়ে যেত। এবং রফিক থেমে গেল। সাইফুল জিজ্ঞেস করল, এবং? আমজাদ বলল, তখন তারা মানুষ থাকতো না। তোমরা জানো, ফরিদপুর চিনিকলের পাশের যে নদীর ধার, সেখানে লোকে রাতে কাজ করে। আমি রাতের শিফটে ছিলাম একবার। সাইফুল জিজ্ঞেস করল, কি দেখেছেন? সেই রাতে দূরের পদ্মার পারে আগুন জ্বলছিল। আমি আর কয়েকজন কৌতূহলবশত দেখতে গেলাম। দেখি কিছু মানুষ নদীর ধারে দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা কালো পোশাক পরে। তারা কারা ছিল জানো? সাইফুল জিজ্ঞেস করল, তন্ত্র সাধক? আমজাদ ধীরে বলল, তন্ত্র সাধক নয়, তারা তাদের চেয়েও ভয়ানক কিছু ছিল। রফিক জিজ্ঞেস করল, মানে? তাদের মুখ ছিল না। নাফিস আর সাইফুল একসঙ্গে থেমে গেল। সাইফুল ফিসফিসিয়ে বলল, মানে? আমি স্পষ্ট দেখেছি, তারা নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মুখ ছিল সমতল, চোখ মুখ কিছুই ছিল না, যেন মোমের তৈরি। তখন আর কেউই কথা বলছিল না। বাতাস কেমন জানি ভারী হয়ে গেল। আমজাদ থেমে গেল আর বলল, ওরা এখনো এখানে আছে। আমজাদের শরীর যেন হালকা কেঁপে উঠল। সাইফুল আর নাফিস কিছু বলার আগেই আমজাদ আবারও বলল, তোমরা চলে যাও। রাত যত গভীর হবে এই জায়গাটা তত বদলে যাবে। চায়ের দোকানের বাতিটা একটু কেঁপে উঠল, যেন বাতাসের সাথে একটা অদৃশ্য কিছু প্রবাহিত হচ্ছে। হঠাৎ করেই দূরের অন্ধকারের ভেতর থেকে কিছু একটা নড়াচড়া দেখা গেল। নাফিস এক ঝলক তাকিয়ে দেখল, একটা অবয়ব খুবই স্পষ্ট ধোঁয়ার মতো দুলছে। এবার আমজাদ ধীরে ধীরে বলল, তোমরা ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের কথা বলেছিলে না? ওখানে থাকলে সাবধানে থেকো, কারণ ওরা শুধু পদ্মার পারে নয়, ওরা তোমাদের কাছেও আসতে পারে। নাফিসের বুকের ভেতর ধক ধক করে উঠল। সাইফুল জিজ্ঞেস করল, ওরা কারা? আমজাদ কেবল একটা কথাই বলল, যারা পদ্মার পাড়ের অভিশপ্ত নদীতে একবার তলিয়ে গেছে তারা আর মানুষ থাকে না। হঠাৎই একটা নিস্তব্ধ ভয় বাতাসের ভেতরে অদ্ভুত একটা কিছুর আনাগোনার স্পষ্টতা দিল। নাফিস আর সাইফুল আর দেরি করল না, কিন্তু যাওয়ার সময় তারা পেছনে ফিরে তাকালো। বৃদ্ধ দোকানিটা একদম স্থির হয়ে বসে আছে। তার মুখে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন এসেছে, আর ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসানি বেরিয়ে আসছে, পদ্মার ছায়া ফিরে আসছে, পদ্মার ছায়া ফিরে আসছে।
ফরিদপুর আর রাজবাড়ির পাট চুকিয়ে তারা হার্ডিন্স ব্রিজের দিকে রওনা দিল। রাতের হার্ডিন্স ব্রিজের এক অদ্ভুত সৌন্দর্য আছে। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে ট্রেনের চাকা ঘুরিয়ে যাওয়ার মৃদু শব্দ শোনা যায়, আর নদীর বুক চিরে বয়ে যায় ঠান্ডা বাতাস। পদ্মার প্রবাহ যেন তার অতীত স্মৃতি বয়ে নিয়ে চলেছে। যুগে যুগে শাসক শোষক আর অগণিত মানুষের গল্প ধারণ করে রেখেছে তার বুকের গভীরে। নাফিজ ও সাইফুল ব্রিজের ওপারে দাঁড়িয়েছিল। তাদের সামনে অসীম অন্ধকার, আর নিচে শীতল অথচ অশান্ত নদী। কেবল বয়ে চলা জলরাশি নয়, যেন পদ্মার গভীর থেকে নিঃসৃত কিছু একটার উপস্থিতি তারা অনুভব করছিল। নাফিস নিচের দিকে তাকিয়ে বলল, এটা কি কেবল জল, নাকি ইতিহাসের অন্ধকার পাতাগুলো এখানে জেগে আছে? সাইফুল কিছুই বলল না। তার চোখ অনেক দূরে আটকে গেছে, পদ্মার তীরে, যেখানে একসময় রাজবাড়ির লৌকিক দেবীর মন্দির ছিল। মন্দিরের কিছুই আর অবশিষ্ট নেই, কিন্তু সেই জায়গাটা যেন এক অদ্ভুত শূন্যতা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎই নিচে নৌকার ঘাটের দিকে চোখ গেল নাফিসের। সেখানে কয়েকটা সাধারণ নৌকা বাঁধা, কিন্তু একটার আকৃতি কেমন যেন অন্যরকম। নাফিস ইশারা করল, ওইটা কি? সাইফুল তাকিয়ে দেখল একটা নৌকা, যা দেখতে মানুষের গড়নের মতো, যেন গলিত মোম দিয়ে তৈরি করা হয়েছে। আলো কম থাকায় পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু নৌকার পালটা অদ্ভুতভাবে দুলছিল। সাধারণ নৌকার মতো শক্ত কাপড়ের নয়, যেন হাওয়ায় তৈরি করা কিছু। নাফিস ফিস ফিস করে বলল, ওটা একটা মোমের নৌকা। নৌকাটার পাশে ছায়ার মতো কয়েকটা অবয়ব নড়ছে। বাতাসে একটা ঘ্রাণ এলো, পুরনো ধূপ, জ্বলন্ত কাঠ আর কিছু একটা, যা মানুষের মাংস পোড়া গন্ধের মতো। শুনেছি এক সময় এখানে রাজবাড়ির সাধুরা দেবীর পূজা করত। একটা ব্রিজ যখন তৈরি হয়, তখন তাদের সাধনা ক্ষেত্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখনই নাফিস যুক্তি দিয়ে বলল, কিন্তু ব্রিজ তো 1915 সালে তৈরি হয়েছে, তারও আগে তো সাধনার অনেক কিছু হারিয়ে গিয়েছিল। সাইফুল মাথা নাড়ল, না, হারিয়ে যায়নি। কিছু জিনিস, কিছু শক্তি, কিছু সাধনা টিকে থাকে। এই ব্রিজের নিচে একটা জায়গা ছিল, যেখানে তন্ত্র সাধকরা জল পূজা করত, মোমের নৌকা বানিয়ে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করত। নাফিজের গলা যেন শুকিয়ে গেল। জিজ্ঞেস করলো, তাহলে? সাইফুল মাথা নেড়ে বলল, তাহলে ওরা আজও আছে। দুই বন্ধু ব্রিজের রেলিং ধরে নিচের দিকে তাকালো। নদীর বুকের উপরে একটা কিছু ধীরে ধীরে উঠছে। পানির স্তর যেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, কিছু একটা পৃষ্ঠভাগে উঠে আসছে। নাফিজ আর সাইফুল দেখল নদীর ভেতরে একটা ফুট করে খুব সুন্দর একটা মুখ উঠে আসছে। একটা মানুষের মুখ, কিন্তু তাতে চোখ নেই, মুখ নেই, কেবল একটা মোমের মতো গলিত পৃষ্ঠা। সাইফুল ফিস করে বলল, এটা কি? নদীর ওপার থেকে একটা শব্দ ভেসে এলো। কোনো কণ্ঠ নেই, কিন্তু একটা অনু নয়, একটা ফিসফিসানি, যেন কেউ অনেক বছর ধরে জলমগ্ন হয়ে পড়ে আছে। পদ্মার বুক থেকে ধীরে ধীরে একটা ছায়াময় অবয়ব উঠে এলো। নাফিস থর থর করে কাঁপতে কাঁপতে বলল, সাইফুল, চলো এখান থেকে। কিন্তু তখনই বাতাসে একটা কণ্ঠ শোনা গেল, পদ্মার নিচে ঘুমিয়ে আছে, আবার জাগতে চায়। ঠিক সেই মুহূর্তে সীমান্ত ট্রেনের হুইসেল বাজল। ব্রিজ কেঁপে উঠল, কিন্তু দুজন জানতো কম্পনটা ট্রেনের কারণে হয়নি, কারণ নিচে পদ্মার বুকের ভেতর থেকে শতাব্দী প্রাচীন কিছু একটা উঠে আসছে। সাইফুল আর নাফিস বাংলোয় ফিরে এলো। রাত গভীর হয়েছে। পাকশি রেলওয়ে বাংলোর চারপাশটা অন্ধকারে ছেয়ে গেছে। শুধু দূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলো ম্লানভাবে জ্বলছে, যেন কোনো বিস্মৃত অতীতের সুতীব্র সংকেত দিচ্ছে। চারপাশের শূন্যতা এতটাই প্রখর যেন মনে হচ্ছে শব্দহীন এই বাংলোর প্রতিটা দেয়াল অতীতের কণ্ঠস্বর ধারণ করে রেখেছে। নাফিস ও সাইফুল খুব ক্লান্ত, কিন্তু অস্থির। হার্ডিন্স ব্রিজের সেই রাত, পদ্মার নিচে অদ্ভুত মোমের নৌকা, আর জল থেকে উঠে আসা বিকৃত মুখ, এই সব কিছুই এখন তাদের মাথার দোল খাচ্ছে। তারা বাংলোর একটা পুরনো ঘরে আশ্রয় নিয়েছে। এই বাংলো এক সময় ব্রিটিশ অফিসারদের থাকার জায়গা ছিল,
কিন্তু মুক্তিযুদ্ধের সময় এখানে লাশ পড়েছিল, আর তারপর থেকে মানুষ বলে এখানে কিছু একটা বাস করে। তারা রাতে চায়ের দোকানে চা খেতে বেরোলো। চায়ের দোকানের বৃদ্ধের সাথে কথা বলতে বলতে এখনও তাদের কানে কিছু কথা ভাসছে। সে বলছিল, কিছু আসছে, বহুকাল আগে যা হারিয়ে গেছিল আবার ফিরবে। সাইফুল ধীরে ধীরে বলল, আচ্ছা নাফিস, তুই কি জানিস যে সুন্দরবনের মোম একসময় সোনা দিয়ে কেনা হতো? নাফিস একটু কুঁচকে তাকালো, মানে এটা আবার কেমন বিষয়? তখন সে বলল, সুন্দরবনের মধু সংগ্রহকারীদের কথা শুনেছিস? তারা শুধু মোম আনতো না, মধু আনতো না, একসময় তারা বিশেষ এক ধরনের মোম আনতো। আর এই মোম চাঁদ সওদাগরের সময় থেকেই গুরুত্বপূর্ণ ছিল। তন্ত্র সাধকরা বিশ্বাস করত এই মোম থেকে মূর্তি ধরতে পারে, এই মোম থেকে যে মূর্তি তৈরি হয় সেটা কথাও বলতে পারে, এমনকি আত্মা ধারণ করতেও পারে। তখনই নাফিস একটু মুখ কালো করে বলল, সেটা কিভাবে? সাধনার সময় দেবীর প্রতিমা তৈরির জন্য সাধারণত মোম ব্যবহার করা হতো না। এর জন্য দরকার ছিল বিশেষ উপাদান, বাঘের চোখের পানি, যা শুধু তখনই পাওয়া যেত যখন বাঘ মৃত্যুর মুখোমুখি হতো। এই চোখের পানি আর সুন্দরবনের গভীর মাটির নির্যাস মিশিয়ে এক ধরনের বিশেষ তরল বানানো হতো, যা দিয়ে দেবীর চুল তৈরি করা হতো। নাফিস শুনে শিউরে উঠল, তাহলে আমরা যে মোমের নৌকা দেখেছিলাম? তখন খুব সুন্দর একটা বাতাস ভেসে এলো। হয়তো সেই মোম একই সেই মোম যা তন্ত্র সাধকরা একসময় ব্যবহার করত। রাত বাড়তে লাগলো। বাংলোর ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাস যেন গা ছমছম করছে। ঘরের এক কোনায় একটা পুরনো টেবিল পড়ে আছে, তার উপরে হাত রাখলেই একটা ঠান্ডা অনুভূতি হয়, যেন এখানে কেউ অনেক বছর আগে কিছু লিখেছে বা অপেক্ষা করছে বা মারা গেছে। নাফিস প্রশ্ন করল, এই বাংলোতে আসলে কখনো কি কিছু ঘটেছিল? সাইফুল জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো আর বলল, 1971 সালে এখানে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল। পাকিস্তানি বাহিনী যখন ঢুকে পড়ে তখন তাদের গুলি করে হত্যা করা হয়। কিন্তু আজও যারা এখানে থাকে তারা বলে রাতের বেলা দেয়ালে দাগ ওঠে, কেউ যেন নিজের রক্ত দিয়ে কিছু লিখতে চেয়েছিল। হঠাৎই পাশের ঘর থেকে একটা বিকট শব্দ এলো, থম করে। কেউ যেন ভারী কিছু একটা ফেলে দিল মেঝেতে। নাফিস আর সাইফুল জমে গেল। আবারও শব্দ। সাইফুল চিৎকার করে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের ভেতর একটা অদ্ভুত কম্পন, একটা চাপা কণ্ঠস্বর, কিন্তু শব্দগুলো বোঝা যাচ্ছে না। নাফিস আস্তে আস্তে দরজার কাছে গেল। দরজাটা একটু খোলা ছিল। ভেতরে এক ঝলক তাকিয়ে সে যা দেখল তার রক্তহীন হয়ে গেল। ঘরের ভেতর ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়েছিল। তার মুখ ছিল না, শুধু একটা কালো শূন্যতা। তার হাতে একটা কিছু ছিল, একটা মোমের পুতুল, যার চোখ থেকে কাঁচের মতো কিছু গলে পড়ছে। পেছনে দাঁড়িয়ে থাকা সাইফুল দেখতে পেল ছাদ থেকে ধীরে ধীরে জল পড়ছে, কিন্তু সেটা স্বচ্ছ নয়, বরং ঘন তীব্র লাল, যেন বহু বছরের পুরনো কোনো কিছু আজ আবার জেগে উঠেছে। নাফিস সাইফুলের হাত টেনে ধরে বলল, চল এখান থেকে। কিন্তু তখনই দরজার ফাঁক দিয়ে একটা ফিসফিসানি শোনা গেল, পদ্মা দেবী এখনো ক্ষুধার্ত। দুজনে মুহূর্ত নষ্ট না করে বাংলোর দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় এক মুহূর্তের জন্য নাফিস পেছনে তাকালো। ঘরের ভিতরে ছায়ামূর্তিটি আর নেই, কিন্তু টেবিলের উপরে কিছু লেখা ছিল, ওরা ফিরে আসছে। হার্ডেন্স ব্রিজের নিচে পদ্মার পানির স্রোত ধীর হয়ে এসেছে, অথচ আশেপাশের বাতাস যেন ঘন হয়ে উঠছে। কোথাও শব্দ নেই এখন, নেই কোনো পাখির ডাক বা নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজ। শুধু নিস্তব্ধতার মধ্যে পদ্মার অতল গহ্বরে লুকিয়ে থাকা এক অজানা রহস্য, যা এত বছর ধরে চাপা ছিল, আজ যেন ধীরে ধীরে জেগে উঠছে।
সাইফুল আর নাফিজ ব্রিজের দিকে বেরিয়ে এলো। তাদের শরীর ঠান্ডায় জমে আসছিল, কিন্তু সেটা রাতের ঠান্ডার জন্য নয়। নদীর ধারে দাঁড়িয়ে থাকা একটা অদ্ভুত লোক এক পলক তাকিয়েছিল তাদের মধ্যে। বলল, আমার স্ত্রী নদীর ধারে হারিয়ে গেছে, ও এখনো ফিরে আসে। তার চোখ ছিল ফাঁপা, যেন জীবন্ত নয়, অথচ তীব্র কোনো এক শোক বহন করে চলেছে। তার কণ্ঠস্বর ছিল শুকনো, নিঃসঙ্গ আর বিষাদগ্রস্ত। তাদের সামনে ধোঁয়ার মতো এক ছায়া ধীরে ধীরে নদীর পার থেকে উঠে আসতে লাগলো। তার অবয়ব অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। তোমরা ফিরে যাও, লোকটি নিচু স্বরে বলল, কিন্তু তার কোনো কণ্ঠ, কোনো অনুরোধ ছিল না, ছিল হুঁশিয়ারি। নাফিজ শ্বাস নিতে পারছিল না। তার মাথার মধ্যে ঘুরছিল ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সেই রাত, ফরিদপুর রেলওয়ে স্টেশনের বৃদ্ধের সেই কথাগুলো, রাজবাড়ী প্ল্যাটফর্মের পোড়া মাটির সেই গন্ধ, বকুলতলার চায়ের দোকানের সেই রহস্যময় তান্ত্রিকের কথাগুলো, ফরিদপুর চিনিকলের অদ্ভুত সেই আগুনের আলো, আর হার্ডিন্স ব্রিজের নিচে সেই মোমের নৌকা আর সেই বাংলোর কথাগুলো। এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি সবকিছু একটি সূত্রে বাঁধা? পদ্মার পাড়ে একসময় শৈবতন্ত্রের চর্চা হতো। সাইফুল ফিসফিস করে বলল, সেই সব সাধকরা দেবীর জন্য রক্ত উৎসর্গ করত, বাঘের চোখের পানি দিয়ে দেবীর চুলের প্রতিমা তৈরি করত, আর সুন্দরবনের মম দিয়ে এমন প্রতিমা বানাতো যা রাতের বেলা কথা বলতো। নাফিস ধীরে ধীরে অনুভব করছিল তার শরীর অসাড় হয়ে আসছে। সাইফুল বলল, ওরা কিছু একটা আনতে চেয়েছিল, কিন্তু সেই সাধনা অসম্পূর্ণ ছিল। নদীর পাড়ে ছায়ামূর্তিটা স্পষ্ট হয়ে উঠল। এবার নাফিস ও সাইফুল দেখতে পেল তার শরীরের একপাশ গলিত, ঠিক যেন হার্ডিস ব্রিজের নিচে দেখা মোমের নৌকাটার মতো। এটা কি মানুষ, নাকি মানুষের আত্মা, নাকি তন্ত্র সাধনার ব্যর্থ প্রতিচ্ছবি? লোকটি বলল, আমি জানি তোমরা কি খুঁজতে এসেছ। তার কণ্ঠস্বর বদলে গেল। এখন যেন একসঙ্গে অনেক কণ্ঠ মিলেমিশে গুঞ্জন করছে, এক ভয়াবহ প্রতিধ্বনি তৈরি করছে। ওরা আবার ফিরে এসেছে, ওরা আবার ফিরে এসেছে। নাফিজের গলা শুকিয়ে গেছে। ওরা কারা? লোকটি ধীরে ধীরে হাত তুলল, পদ্মার দিকে ইশারা করল। পদ্মার পানির উপর কিছু একটা ভেসে উঠছে, বহু পুরনো কাঠের ধ্বংসাবশেষ, যা হয়তো সেই লৌকিক দেবীর মন্দিরের অংশ। এবং তারপর তার উপরে কিছু ছিল। সেখানে দেখা গেল রক্তের লিপ্ত মোমের প্রতিমা, তন্ত্র সাধকদের পোড়ানো বস্ত্র আর মানুষের হাড়। সাইফুলের কণ্ঠ রুদ্র হয়ে এলো। তন্ত্র সাধনার অপূর্ণ কাজ শেষ করতে ওরা আবার এসেছে। এই মন্দিরে দেবী এখনো পূর্ণতা পায়নি, কারণ তার সুশেষ উৎসর্গ এখনো হয়নি। নাফিস তখন জিজ্ঞেস করল, শ্বেত উৎসর্গ মানে? লোকটি বলল, রক্ত, মানুষের রক্ত। এখন পদ্মার পানির নিচে আর কিছু নড়ছে না। অন্ধকারের ভেতর থেকে আরো ছায়া উঠে আসছে। তারা সবাই মোমে ঢাকা। তাদের মুখ নেই, চোখ নেই, শুধুই গলিত মোম, রক্ত মাখা মোম। লোকটি তখন বলল, তোমরা বুঝতে পারছো না? ওরা আজও পদ্মার নিচে বন্দি, কিন্তু তারা এখন মুক্ত হতে চায়। নাফিস তখন মনে করল, হার্ডিন্স ব্রিজের নিচে যে মুখ দেখেছিল তার চোখ ছিল না, কিন্তু তার অস্তিত্ব ছিল। সাইফুল জিজ্ঞেস করল, পদ্মার ছায়া, তাহলে কি সেটা বাস্তব? লোকটি এবার একটু এগিয়ে এলো। তার মুখ এক অদ্ভুত রূপ নিল। তার মুখ নাফিসের মতো, সাইফুলের মতো। তখন সাইফুল আর নাফিস একত্রে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সাইফুল তখন পেছনে দেখার চেষ্টা করলো। তার পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটা আসলে তার নিজেরই প্রতিবিম্ব। নাফিস তখন কাঁপতে কাঁপতে সরে গেল। লোকটি এবার হাসল। তোমরা জানতে চেয়েছিলে না? তোমরা তো জানতে, তাও এসেছিলে। তোমরা নিজেরাই সেই উৎসর্গ। পদ্মার পারে ছায়াগুলো একত্র হয়ে গেল, আর বাতাসের মধ্যে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল। পূজা সম্পূর্ণ হোক, রক্ত দাও, রক্ত দাও। নাফিস দৌড়াতে চাইল,
কিন্তু তার পা যেন শেকল দিয়ে বাঁধা। সাইফুলও পালাতে পারছিল না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। তারা জানত এবার আর কেউ তাদের উদ্ধার করতে আসবে না, কেননা তারা নিজেরাই পদ্মার অতীতে হারিয়ে গেছে চিরতরে। Mm-hmm.